এই আমি জিনিসটা তাইলে আবার একটু মনে মনে খুশি হইতে পারি যে আর্জেন্টিনা বিদায় নিচ্ছে। আর্জেন্টিনা যে যা খেলছে এই খেলাটা নিয়ে আমি আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। কিন্তু ডিসপয়েন্ট হলো বা একটা মজার বিষয় যে আর্জেন্টিনার সাথে কিন্তু রেফারিরাও খেলছে। আর্জেন্টিনার সাথে রেফারি, ফিফার পরিচালক কমিটি, পরিচালনা পর্ষদের সকল সদস্য খেলছে। ফিফার এক ধরনের পক্ষপাতমূলক আচরণ, এটা একদম সারা পরিষ্কার পৃথিবীতে দেখা যাচ্ছে, পরিষ্কার। একদম শুধুমাত্র এটা মানে চূড়ান্ত আর্জেন্টাইন ফ্যান ছাড়া সবাই বলবে এটা আসলে গড নোজ, আর তারাই ভালো জানে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ফিফা বিশ্বকাপ 2026 ঘিরে ভিউজ বাংলাদেশের বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপ অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই বাংলাদেশের জনপ্রিয় লাইভ স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হল বিডি। আপনারা উপভোগ করলেন কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ। শুরু হতে যাচ্ছে আগামী 15 তারিখ থেকে সেমিফাইনাল, এবং আজ সকালেই আর্জেন্টিনার খেলার মাধ্যমে শেষ হলো কোয়ার্টার ফাইনালের ফাইনাল ম্যাচ। সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং পরবর্তী ম্যাচগুলো নিয়েও আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ভিউজ বাংলাদেশের সিনিয়র সাব এডিটর সিয়াম তানজিল হক, এবং বরাবরের মতোই উপস্থিত আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। সিয়াম ভাই আপনাকে স্বাগতম, হীরা ভাই আপনাকেও স্বাগতম। আছেন, কেমন আছেন আপনারা? ভালো আছে ভাই। আপনারা আমরা একটু মজা দিয়ে শুরু করি। ব্রাজিল, আপনি স্পেন, আপনার দল তো উঠে গেল ভাই। কিন্তু আনফরচুনেটলি আর্জেন্টিনা যে যা খেলছে এই খেলাটা নিয়ে আমি আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। কিন্তু ডিসপয়েন্ট হলো বা একটা মজার বিষয় যে আর্জেন্টিনার সাথে কিন্তু রেফারিরাও খেলছে। মানে সেটাই বলছি, 11 জনের সাথে 12 সেটাই জন বলছি। কিন্তু মানে এটা শুধু একটা- রেফারিরা খেলছে না, আর্জেন্টিনার সাথে রেফারি, ফিফার পরিচালক কমিটি, পরিচালনা পর্ষদের সকল সদস্য খেলছে। মানে আমার এখন মনে হচ্ছে যে শুধু ফিফা না, ট্রাম্পও খেলতেছে আসলে আর্জেন্টিনার সাথে। সরি, আমি প্রথমে সিয়াম ভাইয়ের কাছে আসি যে কোয়ার্টার ফাইনাল তো আসলে পুরো ম্যাচই দেখলেন। গতকালকে নরওয়ে ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ ছিল এবং আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ডের ম্যাচ আজকে সকালে অনুষ্ঠিত হলো। ভাইকিংস ভার্সেস ব্রিটিশরা, এটা আসলে খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল এবং আমরা আসলে খুব মানে কেউ কাউরে নাহি ছাড়ে সমানে সমান টাইপের একটা খেলা, কে কাকে আসলে ছেড়ে সেমিফাইনাল সিকিউর করবে। যেমন আমি মনে মনে চাচ্ছিলাম যে নরওয়ে সিকিউর করুক, কারণ হালান্ডের এবারের খেলার পারফরমেন্স খুব ভালো ছিল, কিন্তু আসলে দিন শেষে ভাইকিংসরা সেই ইতিহাসের পুনরাবৃত্তির মতো কিন্তু ভাইকিংসরা ইংল্যান্ডের কাছে পরাজয় বরণ করলো। তো এই ম্যাচটা দিয়ে শুরু করি যে নরওয়ে ভার্সেস ইংল্যান্ডের ম্যাচটা কেমন দেখলেন? এই ম্যাচটা আসলে আপনি যেটা বললেন যে যতটা হাড্ডাহাড্ডি এমনি মানে ট্যাকটিক্সে, কিন্তু মাঠের ক্ষেত্রে আসলে নিয়ন্ত্রণটা কিন্তু ইংল্যান্ডের কাছেই ছিল। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনি দেখেন যে যদি স্ট্যাটস দেখি, হীরা ভাই আরও ভালো বলতে পারবে, যে স্ট্যাটস যদি দেখি যে শট কিন্তু নিয়েছে দুইটা দলই মোটামুটি সমান কাছাকাছি, কিন্তু ইংল্যান্ডের শট অন টার্গেট কিন্তু অনেক বেশি ছিল। ইয়েস। আর নরওয়ের যেটা আমি দেখেছি যে আর্লিং হাল্যান্ড যে ডি বক্সে ওর কাছে বল সার্ভ করা, ওই জিনিসটা কালকে কিন্তু নরওয়ে ওইভাবে করতে পারেনি ইফেক্টিভলি। আমি দেখতেছি যে আর্লিং হাল্যান্ডও কয়েকটা শট নিয়েছেন, কিন্তু তিনি দূরের থেকে শট নিয়েছেন। হ্যাঁ, তো দূরের থেকে শট নিয়েছেন এবং সবগুলোই, যেমন ব্রাজিলের সাথে একটা দুর্দান্ত শটে তিনি কিন্তু গোল করলেন, যেটা ড্যানিয়েলের পায়ের ফাঁক দিয়ে চলে গিয়ে গোল হলো। কিন্তু এরকম তো সব সময় হয় না। তো গতকালকের ম্যাচে আমরা দেখেছি একটা মিস শট ছিল, তার অন টার্গেটে ছিল না। আর মূল যেই জিনিসটা ইংল্যান্ডের ক্ষেত্রে সবচেয়ে সহায়তা করেছে যে কালকে আমি দেখলাম যে ইংল্যান্ডের কোচ তিনি বুকায়ো সাকাকে তিনি নামান নাই, থমাস টুখেল তিনি 3 জন মিডফিল্ডারকে নামিয়েছেন। অ্যান্টনি গর্ডন ছিল বাম পাশে, মাঝখানে বেলিংহাম, ডান পাশে ছিল হচ্ছে মাদুয়েকে। এই যে মাদুয়েকে নামলো বুকায়ো সাকার পরিবর্তে, এইটা ইংল্যান্ডকে অনেক বড় বুস্ট দিয়েছে। এবং ওইখানে যে মিডফিল্ড তাদের তাহলে, আর ডেকলান রাইস তো ছিলেন, ডেকলান রাইসের সাথে আরেকজন ছিলেন মিডফিল্ডে। তো এই যে 5 জনের মিডফিল্ড, অপরদিকে আপনার নরওয়ের মিডফিল্ডে ছিল মাত্র 3 জন, ডেভিড বার্গ আর ওদের যে মার্টিন ওডেগার্ড, তো ওদের আরেকজন ছিল সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার। তো ওদের 3 জনের সাথে এই 5 জনের মিডফিল্ড ওরা অনেক বেশি ডমিনেট করেছে এবং পাসও অনেক বেশি ছিল। তো এইখানেই ইংল্যান্ড আর কি মূল খেলাটা নিয়ন্ত্রণে নিয়েছে। আর এই ক্ষেত্রে বেলিংহামের জন্য যেটা সুবিধা হয়েছে যে বেলিংহাম এই ক্ষেত্রে এর পাশাপাশি হ্যারিকেনও আমরা দেখছিলাম নিচে নেমে এসে পকেট তৈরি করছিলেন, তখন বেলিংহাম ফরওয়ার্ড রান মেক করতে পারলেন এবং তিনি কিন্তু জোড়া গোল কালকে করলেন। তো এই যে ট্যাকটিক্যাল যে ব্যাটেল, এইটা ইংল্যান্ড আমার মনে হয় খুব ভালোভাবে জিতে নিয়েছে। এবং এতে অবশ্যই আমি ক্রেডিট দিতে চাই যে তাদের জার্মান যে কোচ থমাস টুখেল, তাকে
এবং যে তিনি যেইভাবে যে মিডফিল্ডের নিয়ন্ত্রণটা তার দরকার সেটা তিনি আগেই চিন্তা করে রেখেছেন এবং সেই অনুযায়ী সে একজন ফরওয়ার্ডের বদলে একজন একটু ডিফেন্সিভ মাইন্ডেড অ্যাটাকিং মিডফিল্ডার তিনি নামিয়েছেন। এই ট্যাকটিক্সটা ইংল্যান্ডের জন্য কালকে খুব আশীর্বাদ হয়েছে বলে আমি মনে করতেছি। আচ্ছা, আমি একটু হীরা ভাইয়ের কাছে আসি। ভাই, এই নরওয়ে ইংল্যান্ডের ম্যাচটায় আমরা যেমন মানে সবাই দেখি যে প্রত্যেকটা দলের একটা আলাদা বিশেষত্ব থাকে, যে এই দলটা এই খেলার জন্য স্পেশালিস্ট। ইংল্যান্ডের খেলার বিশেষত্বটা আমি আসলে কালকে ধরতে পারি নাই, যে মানে ওরা যেমন স্পেন মিডফিল্ডের জন্য খুব স্ট্রং একটা টিম, আবার ফ্রান্স অ্যাটাকিং এর জন্য। তো ইংল্যান্ডের আসল বিশেষত্বটা কি, এটা যদি একটু জানতে চাই। ইংল্যান্ড আসলে কালকের আপনি যদি টোটাল খেলাটা বলে এখন পর্যন্ত আমি বলবো যে ইংল্যান্ডের খেলা আমি যদি ধরেন যে একদম এই নকআউট পর্বের শুরু থেকে অথবা ধরেন আরও আগে যে একদম গ্রুপ পর্বে ইংল্যান্ড কিন্তু একই ধাঁচে খেলে আসছে মোটামুটি। হ্যাঁ, ইংল্যান্ড কখনোই খুব ভালো খেলছে না, কখনোই একদম খারাপ খেলছে না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রাখছে এবং তারা জানে ম্যাচটাকে বড় ম্যাচ ছোট ম্যাচ কীভাবে ম্যাচ বের করতে হয় তারা কিন্তু জানে ইংল্যান্ড। তারা সেই পরিমাণে টমাস টুখেল কিন্তু জানে যে কীভাবে চেঞ্জটা করতে হবে, খেলোয়াড়রা জানে, এখানে জুড বেলিংহাম জানে, এখানে কেইন জানে যে কীভাবে অ্যাটাকটা করতে হবে, কখন পেছনে যেতে হবে, কখন সামনে যেতে হবে। আপনি দেখেন কালকে সাকাকে নামায় নেয়। হ্যাঁ, তারা জানে যে আমার আজকে দ্রুত গতির উইঙ্গারের থেকে মিডফিল্ডটা বেশি শক্তিশালী করা দরকার, সেন্টার ব্যাকটা বেশি আটোসাটো করা দরকার এখানে। কারণ হচ্ছে যে নরওয়ে যেন কোনো ধরনের কোনো স্পেস না পায়, কারণ আর্লিং হল্যান্ড যেন একটা মোটামুটি একটু বিচ্ছিন্ন হয়ে যায়। তারা কিন্তু প্রতি ম্যাচ টু ম্যাচ তারা কিন্তু সেটাতে সফল হয়েছে এত, হ্যাঁ অবশ্যই সফল হয়েছে এবং তারা এতটাই ম্যাচ বাই ম্যাচ খেলে। আপনি এই জন্য দেখবেন যে একদম ঘড়ির কারণে ইংল্যান্ড যেইভাবে করে একদম কম্পিউটারাইজড খেলাটা খেললো এই টুর্নামেন্টে, সবসময় খেলে যেভাবে করে, হারা জেতা পরের কথা, এটা অনেক সময় ভাগ্যেরও ব্যাপার থাকে। তো আমার মনে হয় না যে চারটা দল এখন ফিফা র্যাঙ্কিংয়ের সেরা চারটা দল যে আসছে সেমিফাইনালে, ফ্রান্স বলেন, স্পেন বা আর্জেন্টিনা, কেউই কিন্তু ইংল্যান্ডের মতো এত গোছানো, এতটা কম্পিউটারাইজড খেলা। হ্যাঁ, আপনি বলি না যে ইংল্যান্ড তাদের থেকে ভালো দল, অবশ্যই তারা আরও ভালো দল অনেক ক্ষেত্রে, কিন্তু ইংল্যান্ড খুবই গোছানো খেলাটা খেলে। এই গোছানো খেলাটার প্রবলেমটা সবচেয়ে বেশি হয় যারা একটু লো প্রোফাইলে আসছে। ধরেন নরওয়েকে আমি ওইভাবে বলবো না, মানে যদি ধারে ভারে বলেন কাগজে কলমে অবশ্যই নরওয়ে একটু নিচে আছে, তো তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়। ইংল্যান্ড তাদের থেকে যে একটু কোনো জায়গায় যদি কোনো ল্যাকিংস পায় ইংল্যান্ড, কোনো দলের ডিফেন্স যদি দুর্বল দেখে, কারো যদি অ্যাটাকিংয়ে দুর্বলতা দেখে, ইংল্যান্ড কিন্তু সেগুলো খুব ভালো ক্যাশ করতে পারে যে কোনো দলের তুলনায় বেশি, এবং সেটাই হয়েছে। ইংল্যান্ডের এই দক্ষতাটা আমার মনে হচ্ছে কাজে লাগছে একদম শুরু থেকে। একদম আপনার এই নকআউট পর্বের শুরু থেকে যতগুলো ম্যাচ হয়েছে আমি দেখছি যে এক একটা ম্যাচে এক এক ধরনের ইংল্যান্ডকে দেখা যায়। আপনি মেক্সিকোর সময় দেখেন, মেক্সিকোর সাথে ইংল্যান্ড খেলেছে, তারা জানে মেক্সিকো কী করবে, ঝড়ের গতিতে আক্রমণ করবে। ইংল্যান্ড সুন্দর মতন তাদেরকে, তাদের মিডফিল্ডে এবং সেন্টার ব্যাককে একদম সবসময়ের জন্য সতর্ক রেখেছে, এবং ওই কাজের কাজটা কিন্তু এত আক্রমণ করেও কিন্তু কাজের কাজটা করতে পারে না মেক্সিকো, গোলই বের করতে পারে না। তো ইংল্যান্ড 3টা গোল দিল, মেক্সিকো 2টা দিল, শেষ পর্যন্ত আর নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু ইংল্যান্ড জিতে গেল। তো মেক্সিকোর মতন দল এবারে যে কটা দল খেলছে তার মধ্যে অন্যতম সেরা পারফরমেন্স ছিল কিন্তু মেক্সিকোর, তাদেরকে এইভাবে করে ইংল্যান্ড হারিয়ে আসছে। সো আমি বলবো যে ইংল্যান্ড এটা খুব দারুণ কাজ করছে, বিশেষ করে তাদের ডেক্লান রাইস কালকে দুর্দান্ত খেলেছে, হ্যারি কেন এবং আপনার জুড বেলিংহাম তো 2টা গোল করেছে এবং পুরো ম্যাচের সে ইয়ে করছে। জুড বেলিংহাম কিন্তু আপনি জানেন খুব একটা রিস্কের মধ্যে কালকে খেলেছে, তার একটা ম্যাচে কিন্তু হলুদ কার্ড আছে আগের ম্যাচটাই। এই হলুদ কার্ডটা কোনোভাবে যদি সে বলেছে যে এটা আমার ঘটতেই পারতো, আমাকে গত এক সপ্তাহ ধরে আমার মা আমাকে এই ইয়ে করেছে, এটার ব্যাপারে সারাক্ষণ আমার বাসায় বসে কাউন্সেলিং যেটা এটা করেছে, আমি যেহেতু কোনোভাবেই হলুদ কার্ড নাই, সে বলেছে যে আমাকে বারবার বলেছে যে এই ব্যাপারে তুমি রেফারির সঙ্গে কথা বলবা, মাঠে নেমে ছোটোখাটো বিষয় তার সাথে কথা বলবা, তুমি যখন ট্যাকল তুমি গোলের জন্য ইয়ে করবা, কিন্তু কোনোভাবে যেন এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। তো এটাও একটা দারুণ ব্যাপার। জুড বেলিংহাম কিন্তু এটা যদি কোনোভাবে ইংল্যান্ড কিন্তু একদম ধসে যেত আমি বলবো যে আর্জেন্টিনা ম্যাচে, তো এটা কিন্তু হয় নাই। এখন সেমিফাইনালে সে যদি হলুদ কার্ড খেলেও কিন্তু এটা ফাইনালে কাউন্ট হবে না। তো এটা বিরাট একটা বাঁচা বাঁচলো, এটা আমি বলবো। আর হচ্ছে যে আপনি যদি বলেন নরওয়েকে, আমি বলবো যে তাদেরকে কালকে খেলার মধ্যে যদি আসে, তাদের জুলিয়ান ডিয়ারসন এবং দুর্দান্ত খেলেছে, তারপর মার্টিন ওডেগার্ড বিশ্বের অন্যতম ভালো সেরা একজন মিডফিল্ডার, হল্যান্ডের কথা তো সবাই জানে, তো চেষ্টা করেছে, কিন্তু ওডেগার্ড এবং আপনার যে রিয়ারসন
এদের দুজনের বল সাপ্লাই কালকে খুবই হতাশাজনক ছিল। তারা আসলে বলটা সাপ্লাই দিতে পারে না এইভাবে করে হল্যান্ডারকে, এবং এই জায়গাটা আমার মনে হয় একটু আমরা ইংল্যান্ডকেও একটু ভাই কালকে আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম, এটা যেমন এর আগে কিন্তু একটা ব্যাটেলের কথা বলে যে ডেকলান রাইস ভার্সেস আপনার আর্লিং হ্যাল্যান্ড, কিন্তু আমি দেখলাম যে কোচ কিন্তু ডেকলান রাইসকে ওই দায়িত্বটাই দিলেন না। ওইখানে আর্লিং হ্যাল্যান্ডকে দেখলাম যে আটকাচ্ছে মার্ক গুয়েহি আর আরেকজন যে অ্যান্ডারসন একজন মিডফিল্ডার, ওরা দুইজন মিলে কিন্তু আটকাচ্ছিল হ্যাল্যান্ডকে। সেইখানে কিন্তু ডেকলান রাইস কিন্তু ওই যে ব্যাটেলটা এইখানে কিন্তু ওই চাপটা তিনি দূর করে দিয়েছেন খেলোয়াড়দের থেকে। হ্যাঁ, মানে এটাই আপনার পরিকল্পনায় কিন্তু আমি দেখলাম যে ভালোই তাদের টমাস টুকেল আসলে কৌশল এবং পরিকল্পনা দুটো মিলে যখন আসলে একটা হাতিয়ার তৈরি হয়, এবং সেই তাদের যদি হাতিয়ারটাই তাদের যদি সেটাই কালকে কাজে প্রচুর লাগিয়েছে। রিসোর্স থাকে এবং তারা যদি অনেক বেশি শক্তিশালী হয়, তখন ইংল্যান্ডের যেমন টমাস টুকেলের কৌশল, তার চিন্তা, তাদের দূরদর্শিতা, এবং সেই সঙ্গে দলীয় যে শক্তিমত্তা, এবং আপনি জানেন যে ইংল্যান্ড এবারের টুর্নামেন্টের সবচেয়ে দামি দল কিন্তু ইংল্যান্ড, খরচে দল হচ্ছে ইংল্যান্ড। তো এরকম একটা দল, তার হাতে এতগুলো অস্ত্র থাকতে তার এখানে ভয়ের কিছু নাই টমাস টুকেলের। সে এটাই করেছে, পরীক্ষা নিরীক্ষা যা করার সব করেছে। সে সাকার মতন প্লেয়ারকে কালকে নামায় নাই, বিকজ সাকা কিন্তু আপনি জানেন যে এখন সবচেয়ে রাইট উইং এ পৃথিবীর সবচেয়ে অন্যতম সেরা গতিশীল রাইট উইঙ্গার। তো এরকম একজন প্লেয়ারকে সে নামার নাই, হয়তো আমরা সেমিফাইনালে তাকে দেখবো, তার সেই শক্তিমত্তা সে হয়তো প্রয়োগ করবে। তো এই জিনিসগুলা কালকের ম্যাচটা সেই অর্থে আমি বলবো যে ওই একটা ব্যাপার। একটা হচ্ছে যে নাইল্যান্ডের কথা বলবো, বিদায় নিলেন তাদের নরওয়ের গোলরক্ষক, ভালো খেলেছে, কিন্তু কালকে তার আত্মবিশ্বাসের যথেষ্ট ঘাটতি আমি দেখলাম। বারবার বলটা তার দিকে আসছিল এবং সে কিন্তু বলটা অনেকগুলো বল, মানে যেটা ধরার কথা সেটা বল ছুটে যাচ্ছে সামনে, সেরকম একটা বলে কিন্তু গোলও খেয়েছে সে। তো নার্ভাসনেস আমি জানি না শেষ পর্যন্ত আসলে তারা যখনই তারা একটা লাল কার্ড খেলো কালকে, লাল কার্ড না, তারা যখন ওই যে সেকেন্ড গোলটা যখন খেলো, খাওয়ার পর থেকে দেখলাম যে তারা আসলে ওই ওইটা আর ইয়ে হলো না, মানে কেমন যেন মনে হলো নরওয়ে আসলে যে সেই যে লাস্ট ম্যাচ যে খেলে আসলো নরওয়ে, তাদের কোনো ছাপ এটার মধ্যে আর নাই। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম যে যেই নরওয়ে আসলে ব্রাজিলকে এভাবে খেলে মানে তুড়ি মেরে আসলে উড়াই দিল, সেই নরওয়ে আসলে কালকে কেমন জানি একটা খাপছাড়া ভাবে খেললো। আচ্ছা, আমি একটু পরবর্তী ম্যাচটাতে যাই। এটা আসলে বলতে গেলেও গায়ে একটু জ্বলে থাকতো, বলতে তো হবে, দায়িত্বই। আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড, এবং সুইজারল্যান্ডকে কিন্তু আমরা দেখলাম যে আপ্রাণ চেষ্টা করলো অবশ্যই, এবং আর্জেন্টিনা নিয়ে আসলে এইবারের বিতর্কটা না আসলে একটু বেশিই খারাপ হয়ে যাচ্ছে। মানে কেন জানি ওই যে আমরা বলি না যে ইন্টারন্যাশনাল পলিটিক্সের নোংরামির একটা বিষয় থাকে, এই বিষয়টার মতো হয়ে যাচ্ছে আর কি। যে দেখেন 10 মিনিটের মাথায় অ্যালিস্টার একটা গোল করলো, এরপরের কিন্তু দীর্ঘ মিনিটে মানে 112 মিনিট পর্যন্ত আর কোনো গোল নাই। 67 মিনিটের মাথায় সুইজারল্যান্ডের নডিয়ে একটা গোল করলো। আর্জেন্টিনা কি করলো যে ওই যে 10 মিনিটের মাথায় যে গোলটা করলো, ওই গোলের পরে তাদের কিন্তু আর হচ্ছে গোলের কোনো দেখা পাওয়া গেল না। মানে মনে হচ্ছে যে ছেড়ে ফেরে খেলতেছি। মানে এইটা ভাই কিভাবে হয় যে প্রত্যেকবারই আমি ভাববো যে আমি লাস্ট মোমেন্টে উঠে গোল দিয়ে দিতে পারবো। আমি আসলে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের ম্যাচটা নিয়ে আমি আসলে হতাশ। সিএম ভাইয়ের কাছেই আমি শুরু করি যে আপনি আর্জেন্টিনা সুইজারল্যান্ডের ম্যাচটা আজকে সকালে কি আসলে ভাই যদি বিতর্কটার কথা বলি, ম্যাচ ট্যাকটিক্সে আসছি, বিতর্কতার কথা বলতে গেলে এগুলো আসলে অমূলক না, যে আলোচনাগুলো হচ্ছে। যেমন কালকের ম্যাচই ধরেন, মানে ব্রাজিল সমর্থক হওয়ার কোনো কথা না ভাই, যে একজন ফুটবল প্রফেশনালিজমের জায়গা থেকে ফুটবল প্রেমী বা ফুটবল ভক্ত হিসেবেও যদি আপনি দেখেন, কালকে আপনি যেটা বললেন যে আর্জেন্টিনা প্রথমে একটা গোল দিল, তারপরে কিন্তু আমরা দেখছিলাম যে সুইজারল্যান্ড তাদের ডিফেন্সটা আটোছাটো করেছে, তাদের কৌশলটা তারা চেঞ্জ করেছে, সর্বাত্মক মানে যত দিক থেকে শক্তি খাটানো যায় দুর্দান্ত অ্যাটাক করতেছিল। হ্যাঁ, মনে হচ্ছিল যে এই যে আর্জেন্টিনা হয়তো ভেঙে গেল। দুইটা কাউন্টার কিন্তু তারা করেছে এবং ওই সবগুলো কিন্তু খুব ভালো ছিল। এরপরে হঠাৎ করে একটা লাল কার্ড দেখানো হলো, এই যে আপনার সুইজারল্যান্ডের একটা যিনি কিন্তু আমার তখনই মনে হচ্ছে যে ব্রিলি এমবোলো যে কোনো সময় একটা মানে আর্জেন্টিনা ডিফেন্সটা সে ভেঙে গোল করতে পারে। তখনই দেখলাম যে ব্রিলি এমবোলোকে লাল কার্ড দেওয়া, মানে লাল কার্ড দেখানো, হলুদ কার্ড দুইটা তিনি পেয়েছেন। লাল কার্ড নিয়ে যদি বলি যে আমি আপনাকে লাস্ট একটা টক শোতে বলছিলাম যে নেইমার বল জড়িয়ে ফেলে দিল লামিন ইয়ামালকে,
এবং সেইটা কিন্তু অতীতের পরিসংখ্যান যদি ঘাটি, অতীতের ম্যাচ প্রিভিউ যদি পোস্ট প্রিভিউ যদি ঘাটি, যে এটা লাল কার্ড হওয়ার মতো অফেন্স ছিল, সেই জায়গায় কারো কোনো মাথা ব্যথা ছিল না। তো কালকের এটা আসলে আমি বলবো এটা এরকম কোনোভাবেই লাল একটা কার্ড হয় না। মানে এটা তাকে দেওয়ার প্রশ্নই ওঠে না। মানে হলুদ কার্ড দিয়েছেন রেফারি, কিন্তু ওইটা দেওয়ার ওখানে প্রশ্ন ওঠে না। কারণ এখানে প্রথমে দেখা গেলাম যে আপনার ভিআরে দেখা গেল যে তার সাথে কিন্তু বডি কন্ট্যাক্ট হয়েছে। হ্যাঁ, তো ধরলাম যে বডি কন্ট্যাক্ট যদি নাও হয়, তারপরেও তিনি কিন্তু যে প্লেয়ারটাকে হলুদ কার্ড দিয়েছেন তিনি কিন্তু ছিল অফেন্সে, তিনি ডিফেন্সে ছিলেন না, তিনি কিন্তু অফেন্স ছিলেন। তো এইসব ক্ষেত্রে তো বেনিফিট অফ ডাউট কিন্তু অফেন্সে যে প্লেয়ারটা থাকে, অ্যাটাকে থাকে, তার পক্ষেই যায়। তো সেই দিক দিয়ে একে তো বডি কন্ট্যাক্ট হয়েছে, সেই সূত্রেই হলুদ কার্ড হয় না। দ্বিতীয়ত তিনি ছিলেন অ্যাটাকে। হ্যাঁ, তো সেই সময় তো আপনার বডি মুভমেন্ট ওইভাবে থাকে না, তো সেই সময় হলুদ কার্ড দেখানোর প্রশ্ন ওঠে না। তিনি যদি ওটা বোঝাই যাচ্ছিল যে উনি এটা ইচ্ছাকৃতভাবে পড়েন নাই, তো ইচ্ছাকৃতভাবে যদি ওইরকম হয়, এইসব ক্ষেত্রে আমি সবসময় দেখেছি যে বেনিফিট অফ ডাউট যারা অফেন্সিভ প্লেয়ার থাকে তাদের ক্ষেত্রেই যায়। কিন্তু কালকে দেখলাম যে কীভাবে যেন হুট করে সেই প্লেয়ারটার একটা হলুদ কার্ড ছিল কি না, এই বিধায় আরেকটা হলুদ কার্ড দেওয়া হলো এবং তাকে লাল কার্ড দিয়ে তখন এর পরে কিন্তু সুইজারল্যান্ড 10 জনের টিমে পরিণত হয়ে যায়। তারপরে কিন্তু স্বাভাবিকভাবে একটা আর্জেন্টিনার মতো একটা এত ভালো দল, তাদের বিপক্ষে আপনি যখন 10 জন নিয়ে খেলবেন, স্বাভাবিকভাবে আপনি অনেক দুর্বল হয়ে পড়বেন, মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন। আপনি খেলাও তো আপনি 10 জন নিয়ে 11 জনকে মোকাবেলা করা খুব কঠিন। হ্যাঁ, তার মানে ওদের তো 9 জন খেলছে, আর্জেন্টিনা খেলছে সেখানে 10 জন, তো এটা খুব কঠিন হয়ে গেছে সুইজারল্যান্ডে। পরে আর সুইজারল্যান্ড এখান থেকে ফিরতে পারেনি। এই হীরা ভাই আলটু ভালো বলতে পারবেন। হীরা ভাইয়ের কাছে আসি, যে হীরা ভাই আপনার কাছে আসলে একটু জানতে চাই যে এই যে মানে আর্জেন্টিনার, মানে আমি জানি না আমি আসলে কি বলবো, স্বেচ্ছাচারিতা বলবো না স্বৈরাচার বলবো, মানে ফিফা হইতেই পারে যে বড় দলগুলোর প্রতি, বা যে লাস্ট চ্যাম্পিয়ন থাকে, যে বা যারা ফিফা যেহেতু মানে ওপেন সিক্রেট বলা হয় যে মানি মেকিং মেশিন, ওকে সেটা, কিন্তু তাই বলে এইভাবে ন্যাক্কারজনকভাবে এই পরিচালনাগুলা। আচ্ছা, আমি বলি কালকের যে ম্যাচটা শুরু থেকে দুই দল কিন্তু সমানে সমান খেলেছে, এবং কালকে সুইজারল্যান্ড শুরুর দিকে দুর্দান্ত খেলেছে। তো আর্জেন্টিনা গোল দেওয়ার পরে সুইজারল্যান্ড কিন্তু তাদের খোলস ছেড়ে বের হয়েছে এবং দুর্দান্ত খেলেছে, এবং একের পর এক যখন আক্রমণ করছিল, তো আমার কাছে মনে হলো যে সুইজারল্যান্ডের গোল জাস্ট একটা সময়ের ব্যাপার, যে কোনো সময় চলে আসবে। জাস্ট আমি ভাবতে ভাবতে গোলটা হয়ে গেল। তো দুর্দান্ত ওই ধরনের প্রেশার, এরকম আর্জেন্টিনা কিন্তু এই ধরনের প্রেশার, হ্যাঁ গোল খেয়েছে এই টুর্নামেন্টের সবচেয়ে অনেক গোল খেয়েছে তারা এই পর্যন্ত যারা এসেছে তাদের মধ্যে। তো সেই তারপর আমি বলবো যে এরকম অ্যাটাক কিন্তু তারা সহ্য করতে হয় না এই টুর্নামেন্টে এখন পর্যন্ত। তো এটা তারা করলো, গোল করলো, সমান সমান হলো। তারপরে আপনি যদি বলেন যে ব্রিল এমবোলে কিন্তু কালকের, আমি জানি যে তাদের জাকা হচ্ছে সবচেয়ে ভালো প্লেয়ার সুইজারল্যান্ডের, ব্রিল এমবোলে কিন্তু কালকে সবচেয়ে ভালো খেলছিলেন। তার যে আপনার প্রথম হলুদ কার্ডটা, সেটাও আমি বলবো যে এখানে কিন্তু প্রশ্নবিদ্ধ। কারণ হচ্ছে বলটা যখন ক্লিয়ার করছিলেন, সে যখন ওখানে বলটা থামাচ্ছে, সে ক্লিয়ার করা অবস্থায় পাটা দিলেন সামনে, পাটা গিয়ে লাগলো আর্জেন্টিনার প্লেয়ার পায়ে। তো এখানে কিন্তু পা লেগেছে, যে এইটার জন্য বড় জোর একটা ফাউল হতে পারে, নট ইয়েলো কার্ড। এরপরে যেটা হলো, সিএম ভাইয়েরা ব্যাখ্যা করলো সেকেন্ড হলুদ কার্ডটা যদি আমরা ধরেও নেই সে ইচ্ছাকৃত, এটা আমার মনে হয় না ইচ্ছাকৃত, তারপরে যদি আমরা ধরেও নেই ইচ্ছাকৃত, এখানে কিন্তু তার পড়ে যাওয়ার কারণে এখানে কিন্তু আর্জেন্টিনান প্লেয়ার কিন্তু পড়েন নাই, পড়েছে কিন্তু এমবোলে নিজেই। তার পড়ে যাওয়ার কারণে আর্জেন্টাইন ওই প্লেয়ারকে রেফারি হলুদ কার্ড দিল। হলুদ কার্ড দেওয়ার পরে সে ভিআরে দেখলো যে না, সে পা লাগালো, এমবোলে পা লাগাইছে ওই আর্জেন্টাইন প্লেয়ারের ইচ্ছাকৃতভাবে। আর্জেন্টাইন প্লেয়ার তো পা লাগার পরে তার তো কিছু হয় নাই, সে তো ব্যথাও পায় নাই, সে তো বলছে যে হ্যাঁ তুমি কেন দিচ্ছ, তাহলে এটা তুমি সর্বোচ্চ এটা করতে পারো যে ভিআর দেখে, যেহেতু সে নিজে থেকে আর্জেন্টাইন প্লেয়ার এটা করে না, তার ইয়েলো কার্ডটা উড্ডো করে বাতিল করে, হ্যাঁ এটা যেহেতু খেলাটা বন্ধ হয়েছে, হয় সে এখানে একটা নিউট্রাল বল পজিশন করবে, যে একটা ড্রপ দিয়ে বলটা ছাড়বে, অথবা একটা থ্রো দিয়ে দেবে তাদের পক্ষে, অথবা আরো বেশি হলে করতে পারে কি, যে এটা আর্জেন্টিনার পক্ষে একটা ফাউল দিতে পারে, ফাউল দিয়ে একটা স্পট কিক, একটা ফ্রি কিক দিতে পারে। সেইটা না করে সে উল্টা এই হলুদ কার্ডটা তাকিয়ে দিল। এটা কি এক ধরনের রাগ থেকে, জিত থেকে, ক্ষোভ থেকে, ব্যক্তিগত শত্রুতার মতো এরকম মনে হলো যে তুমি আরেকটা হলুদ কার্ড খাইছো। আর এমবোলেই ভালো খেলছে, যেহেতু আপনি তাদের যে সেরা যে স্ট্রাইকার, উনি কিন্তু কালকে খেলতে পারে না, এই যে সুইজারল্যান্ডের এমবোলে কিন্তু তাদের দুজনের স্ট্রাইকার, একজন খেলতে পারে না, এমবোলেই তাদের একমাত্র স্ট্রাইকার ছিল।
এমবোলেকে যদি এখান থেকে সরিয়ে দেওয়া যায় এবং এমবোলেকে যদি এমনিতেও যদি চেঞ্জ করতো তারা সুইজারল্যান্ড, এমবোলের পরিবর্তে আরেকজনও নামাতো, তারপরেও কিন্তু সুইজারল্যান্ডের প্রবলেম হতো এমবোলের খেলার কারণে। সেখানে টোটাল একজন কম নিয়ে এমবোলের মতন প্লেয়ারকে বাদ দিয়ে তারপরে সুইজারল্যান্ডে কিছু থাকেই না, কারণ সুইজারল্যান্ড তো ওই লেভেলের দল না, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্সের লেভেলে দেন, তাদেরও একটা শক্তিমত্তার একটা সীমাবদ্ধতা আছে। ওই সীমাবদ্ধতার মধ্যে এইটা করার পরে মনে হচ্ছে তারা কিছুক্ষণ লড়াই করেছে এবং তারপরে মনে হচ্ছে হাল ছেড়ে দিয়েছে, এবং তারা যতক্ষণ পেরেছে যে আমরা ওই কিছুক্ষণ ঠেকানোর পরে যতক্ষণ পারি ঠেকাবো, না হলে নাই। এটা নিয়েও কিন্তু দুর্দান্ত বিতর্ক হচ্ছে, এটা হওয়াটাই স্বাভাবিক। মনে হয় সবচেয়ে বেশি হতাশাজনক ফিফা বিশ্বকাপ এবার দেখছি আমরা। তো আমার মনে হয় কি, আমি এখানে আর্জেন্টিনাকে দোষ দিব না, আমি আসলে মনে করতেছি খেলায় তো যে আর্জেন্টিনা তো জিতার জন্যই খেলবে, এখানে খেলবে। ফিফার আমার মনে হয় কোনো বাণিজ্যিক কোনো ইস্যু থাকতে সমস্যাটা পারে। তো হচ্ছে এই কলানি সিদ্ধান্ত। এখানে কিন্তু একটা কথা বলছে কালকে, আর্জেন্টিনা অবশ্যই আমি ভালো বলবো খেলছে। যে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ফিফার এক ধরনের পক্ষপাতমূলক আচরণ, এটা পরিষ্কার, একদম পরিষ্কার সারা পৃথিবীতে দেখা যাচ্ছে, পরিষ্কার, একদম শুধুমাত্র এটা মানে চূড়ান্ত আর্জেন্টাইন ফ্যান ছাড়া সবাই বলবে, এবং ফিফার অফিসিয়াল লোক ছাড়া যে সারা পৃথিবী বলবে, সমস্ত বোদ্ধারা বলবে, সমস্ত সাংবাদিকরা বলবে যে এটা যে চূড়ান্ত পর্যায়ে পক্ষপাতমূলক আচরণ হচ্ছে এবার। আরেকটা স্কলানি নিজেও আজকে স্বীকার করেছে যে সুইজারল্যান্ড ম্যাচে আমাদের ভাগ্য সহায় ছিল, হ্যাঁ ওই লাল কার্ডটা না হলে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যেত। তাহলে দেখেন তারা পর্যন্ত স্বীকার করছে যে তাদের ভাগ্যের জোরে জিতছে তারা, স্কলানি আজকেই বলেছে। তো এই যে ভাগ্যের জোর, এবং ফিফা থেকে যদি কোনো ধরনের এরকম একটা অবৈধ, আমি বলবো যে সহযোগিতা তাদেরকে যদি করে থাকে, হ্যাঁ আর্জেন্টিনা ঠিকই বলছে, আর্জেন্টিনা তো চাইবে জিততে, কিন্তু ফিফার উচিত হয়নি এই ধরনের কাজটা করা। এখানে আমার মনে হয় কি ভাই, যেমন কমার্শিয়াল, যেমন যদি এখন যেমন দেখেন যে ফিফা র্যাঙ্কিং এর 1 2 3 4 চারটা টিম আসছে, এটা কিন্তু সুইজারল্যান্ডের মধ্যে চলে আসতো, তাহলে কিন্তু একটা এই যে এলোমেলো হয়ে যেত। এটা কিন্তু ফিফা হতে পারে যে কমার্শিয়ালি তারা এটা ঠিক রাখার চেষ্টা করেছে। ওইটাই, এটা আসলে গড নোজ, আর তারাই ভালো জানে। আমি একটু দর্শকদের কাছে ফিরে যাই, যে দর্শক আপনারা জানেন যে কোয়ার্টার ফাইনাল শেষ হলো এবং আগামী 15 তারিখ থেকে শুরু হচ্ছে সেমিফাইনাল। এবং মজার বিষয় হচ্ছে ফিফা বিশ্বকাপে গেল 100 বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ফিফার যে র্যাঙ্কিং এর 1 2 3 4 সিরিয়ালের যে দলগুলা, এবার এরা সবাই সেমিফাইনালে এসেছে। তো আমি যদি একটু বলে দেই যে ফিফার 1 নম্বর র্যাঙ্কিং এ আছে ফ্রান্স, এবং 2 নম্বর র্যাঙ্কিং এ আছে আর্জেন্টিনা, 3 নম্বর র্যাঙ্কিং এ আছে স্পেন, এবং 4 নম্বর র্যাঙ্কিং এ আছে ইংল্যান্ড। তো আমি যদি সময়সূচিটা জানিয়ে দিই যে আগামী 15 জুলাই দিবাগত, অর্থাৎ 14 জুলাই দিবাগত রাত, অর্থাৎ 15 জুলাই 1টার সময় আপনারা খেলা দেখতে পাবেন ফ্রান্স ভার্সেস স্পেন সেমিফাইনাল, এবং 16 তারিখ তার পর দিন অর্থাৎ 15 তারিখ দিবাগত রাত 1টার সময় দেখতে পাবেন ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। তো এখন আমরা এই আলোচনাটায় ফেরত যাই। আমি হীরা ভাই আপনার কাছ দিয়ে শুরু করতে চাই। আপনার অল টাইম ফেভারিট দল স্পেন, এবং তাদের বিপক্ষে খেলবে হচ্ছে ফ্রান্স, মানে যাকে হচ্ছে বলা হয় যে ফুটবল জগতের স্বৈরাচার এমবাপ্পে। এখন ফ্রান্স স্পেন অবশ্যই একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই ম্যাচটাকে আসলে কিভাবে দেখতে চান? স্পেন আর ফ্রান্স ম্যাচটা আমার মনে হচ্ছে এটাই ফাইনাল। মানে আপনি যদি ধারে ভারে বলেন, কাগজে কলমে বলেন, বিশ্বকাপের এবারের ফার্স্ট রাউন্ড থেকে এর পর্যন্ত পথ চলা যেটা বলেন, এর আগের যে হিস্ট্রি বলেন, বিশ্বকাপ তো 4 বছর পর হয়, 4 বছরের একটা হিস্ট্রি নিয়ে চূড়ান্ত এটাকে, কিন্তু বিশ্বকাপ 4 বছর বসেই হয়। আপনি দেখবেন যে এই ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডেও কিন্তু ধারাবর্ষকারকে বলতে শুনবে যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল। এই পুরা এই টুর্নামেন্টটাকে বলা হয় ওয়ার্ল্ড কাপ ফাইনাল আসলে অফিসিয়ালি। পুরাটা ফাইনাল, সারা বছর কিন্তু ওয়ার্ল্ড কাপ হয়। বাংলাদেশ যখন ওয়ার্ল্ড কাপ বাছাই খেলে, এটাও কিন্তু ওয়ার্ল্ড কাপ। পৃথিবীর যেখানে যেখানে এই 4 বছর বসে খেলা হয় এটাকে বলা ওয়ার্ল্ড কাপ। এবং এই যে 48 দলে হয়েছে, 48 দল খেলছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল। আর ফাইনাল অরিজিনাল আমরা যেটা বুঝি, যেটা ওইটা আসলে শিরোপা জয়ের গ্র্যান্ড ফিনালে, এবং ওইটা শিরোপা জয়। এই টুর্নামেন্টটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল। তো এই 4 বছরের এই ধারাবাহিকতা যদি বলি, সবচেয়ে সেরা দুইটা দল যদি বলেন, তাহলে একটা হলো স্পেন আর একটা হচ্ছে ফ্রান্স। তো গত ইউরোতেও দেখেন আপনার এই দুই দল সেমিফাইনালে খেলেছে। তো এখানে অল ইউরোপের একটা প্রথম সেমিফাইনালটা, সেখানে স্পেন এবং ফ্রান্স, আমি বলবো যে দুইজনের
দিক থেকে বললে 50-50 চান্স একদম নিঃসন্দেহে। কারণ ফ্রান্স যেইভাবে করে এই টুর্নামেন্টে খেলেছে শুরু থেকে দুর্দান্ত একটা ছন্দে, তাদের অ্যাটাকিং মিডফিল্ড ডিফেন্স দারুণ কাজ করেছে এবং ওইভাবে করেই তারা কিন্তু এই সেমিফাইনাল পর্যন্ত এসছে। কোনো সন্দেহ নয় যে এতে তাদের পথ চলা একদম অন্যদের থেকে একদমই আলাদা এবং দুর্দান্ত। আর স্পেন যদি বলেন, এখানে স্পেনও যেভাবে করে আসছে সেটাও কিন্তু একেবারে মানে ক্লিন আসছে। পুরা টুর্নামেন্ট এখন পর্যন্ত একটা মাত্র গোল হজম করেছে এবং এটা কিন্তু স্পেন জানাতানো বিষয় জানাতানো না। ব্যাপার, পুরা হ্যাঁ। টুর্নামেন্টে একটা গোল হজম করে এখন পর্যন্ত সেমিফাইনাল খেলার আগ পর্যন্ত একটা গোল আর কারো রেকর্ড না, আর কারো নাই এটা। তো এই ব্যাপারটা, এবং তারা কিন্তু দীর্ঘ সময়, আপনি জানেন বিশ্ব রেকর্ড করেছে তারা, যে কত মিনিট পর্যন্ত, যে 600 কত মিনিট একদম ক্লিন শিট, একটাও গোল খায় না এই বেলজিয়াম ম্যাচে গোলের আগে। তো এইখানে দুজনের এই কারণটা মহরণটা দুর্দান্ত হবে। তো আরেকটা পরিসংখ্যান আপনাকে বলি যেটা ইন্টারেস্টিং, অনেকেই খেয়াল করেন না। আপনি যখন দেখবেন এই ফ্রান্স কার সাথে খেলে আসছে এখন পর্যন্ত, ফ্রান্স কিন্তু এখন পর্যন্ত মানে কোনো বড় দলের সাথে খেলাই পড়ে না তার। এখন মানে একদম সেই ফার্স্ট রাউন্ড থেকে এ পর্যন্ত আসার আগ পর্যন্ত মাঝখানে যেটা খেললো শুধুমাত্র একটা মরক্কোর সাথে, সেই মরক্কো কিন্তু আসলে আমি বলবো যে ওই লেভেলের না। ওরা মানে তো দুর্দান্ত র‍্যাঙ্কিং এর হিসাবে ধরলে তো ওরা আসলে র‍্যাঙ্কিং এর পেছনে, এবং আপনি দেখেন মরক্কোর থেকে র‍্যাঙ্কিং এর যদি 5 ধাপ, কত ধাপ, প্রায় 10-12 ধাপ পেছনে আপনার এই যে সুইজারল্যান্ড, আপনি সুইজারল্যান্ডের সাথে বা বেলজিয়াম ধরেন আরো 6 ধাপ পেছনে, বেলজিয়ামের সাথে আপনি একবার মরক্কোর খেলা দিয়ে দেখেন, মরক্কো দেখবেন যে হাউতাশ করতেছে এবং পুরো হাবুডুবু খাচ্ছে। তো র্যাঙ্কিং দিয়ে এটা আসলে বিচার করা যাবে না। র্যাঙ্কিং কিন্তু অনেকেই আগানো থাকে, পেছনে থাকে। বাংলাদেশ ধরেন এখন র্যাঙ্কিং কত, 182, ধরেন 150তম বা 160তম দলের সাথে 20 ধাপ আগানো কারোর সাথে বাংলাদেশে এখন খেলা হোক, আপনি দেখবেন যে বাংলাদেশ 300 গোলে জিতে গেছে। কারণ এটা র্যাঙ্কিংটা বাংলাদেশে আস্তে আস্তে আগাবে। তো র্যাঙ্কিংটা হচ্ছে এটা। আর যদি বলেন যে মরক্কোর সাথে যে ওই ম্যাচটা কিন্তু মরক্কো আপনি দেখেছেন যে একদম অসহায়তা সমর্পণ। ফ্রান্সের পুরা টুর্নামেন্টে এই প্রথম ফ্রান্স একটা দল পেল খেলার মতন, যে যাদের সাথে খেললে আসলে বোঝা যাবে ফ্রান্সের শক্তি কতটুকু। আপনি এতদিনের খেলা থেকে কোনোদিনই বুঝবেন না যে সে কতটুকু, কি কোন ক্যাটাগরির, আসল ক্যাপাসিটিটা কত, তারা আসলে কতদূর যেতে পারে, তাদের আসলে ডিফেন্সে কতটুকু শক্তি, তারা মাঝমাঠটা কিভাবে কন্ট্রোল করে। এবং স্পেন যদি ধরেন, স্পেন কিন্তু পরীক্ষাটা দিয়ে আসছে। লাস্ট ম্যাচে কিন্তু বেলজিয়াম দুর্দান্ত একটা টিম। বেলজিয়াম আগের ম্যাচে আপনি জানেন যে ইউএসএ, হ্যাঁ, আমেরিকা কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে অনেক আগানো এবং তাদের স্বাগতিক, তাদেরকে কিন্তু আকাশ থেকে মাটিতে নেমে 4 গোল দিয়ে 1 হালি দিয়ে কিন্তু বিদায় করে দিয়ে আসছে বেলজিয়াম। সেই একই ধারাবাহিকতা স্পেনের সাথে খেলেছে, কিন্তু স্পেনের সাথে হঠাৎ করে তারা স্টার্ট করে কিন্তু থেমে গেছে। তারা দেখছে না, স্পেনের সাথে যদি আমি খেলতে যাই তাহলে আমার আজকে আবার উল্টা আমার 4টা খাইতে হবে। পরে সে করলো কি, পুরা তাদের মিডফিল্ডারে কভার করে নিচে নেমে আসতো সব, এবং তারা আবার সেই চিরাচরিত স্পেনের সাথে সবাই যেটা খেলে, ডিফেন্স এবং কাউন্টার অ্যাটাক, এই খেলাটা খেলে তারা, তারপর আমি বলবো স্রোতের বিপরীতে তারা একটা গোলও দিয়েছে। গোল দেওয়ার পরেও, হ্যাঁ, এই গোল দেওয়ার পরেও কিন্তু কোনো স্পেন সমর্থকের মনে হয় না যে স্পেন আজকে হারবে। খেলাটা যারা দেখছে, কোনো কিছুতে কোনো ধার ছিল না, স্পেনও জিতবে, এটা হয়তো সময়ের ব্যাপার ছিল, নির্ধারিত সময় না জিতলে হয়তো বাড়তি 30 মিনিটের স্পেন আরও 2টি গোল দিয়ে দিত। তো সেটা মিকেল মেরিনো পরে এসে গোল দিয়ে দিচ্ছে। তো স্পেন এইভাবে করে আসার পরে তো স্পেনের যে মিডফিল্ড, নিঃসন্দেহে আমি বলবো যে অ্যাটাকিংয়ে বিশ্ব সেরা হচ্ছে আপনার ফ্রান্সের যে অলিসে এবং হচ্ছে দেমবেলে দুই দিক থেকে, এবং মাঝখান থেকে এমবাপ্পে, আপনি জানেন যে দুর্দান্ত ছন্দে আছে এবং সে গোল্ডেন বুটের দৌড়ে আছে, সবার থেকে আগানো আছে মেসির সমান। তো তাদের সমন্বয় যে তাদের অ্যাটাকিংটা, এটা কিন্তু বিশ্বসেরা, এটার একটা দুর্দান্ত ব্যাপার। কিন্তু স্পেনের কিন্তু ডিফেন্সে কিন্তু খুবই দুর্দান্ত এবার খেলছে। আমি তো বললাম যে একটা গোল খেয়েছে এখন পর্যন্ত এবং দীর্ঘ সময় তার ক্লিন শিট রেখেছে। তাদের বিরুদ্ধে তারাও কিন্তু এটা মোকাবেলা করার জন্য অবশ্যই প্রস্তুত থাকবে। এবং মিডফিল্ডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচের নিউক্লিয়াস বলা হয় মিডফিল্ডকে। মিডফিল্ডে যদি স্পেন যেভাবে মিডফিল্ড কভার করে, তাদের যে মিডফিল্ডের শক্তিমত্তা, রদ্রি, গাভি, পেদ্রি, মিকেল মেরিনো, এরা বিশ্বসেরা মিডফিল্ডাররা যেভাবে ছন্দে, তারা যেই পরিমাণে তাদের ক্যালিব্রেটে আছে এবং তাদের ইউজ করবে, তারা উইঙ্গাররা কিন্তু নিচে নামে মিডফিল্ড কভার করে এবং কুকুরেলা উপরের দিকে উঠে আসে, তাদের ডিফেন্সিভ মিডফিল্ডার। তো
এই মিডফিল্ডটা যদি স্পেন কভার করে ফেলতে পারে পুরো মাঠের মধ্যে, তাহলে কিন্তু না অলিসে বল পাবে, না দেমবেলে পাবে, না এমবাপ্পে পাবে, এবং একটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন কিন্তু মিডফিল্ডে যদি স্পেন তার এই শক্তিটা যদি সেমিফাইনালে দেখায়, তাহলে কিন্তু ফ্রান্সের কোনো ডিপার্টমেন্টই আর ভালো করার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে প্রতিটা ডিপার্টমেন্টের সাথে প্রতিটা ডিপার্টমেন্ট যুক্ত। তবে আমার কেন জানি মনে হচ্ছে আসলে যে ফ্রান্স স্পেনের এই ম্যাচটা অতিরিক্ত সময় ঠিক কালকের আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ডের ম্যাচটা যত হ্যাঁ, সময় হতেই পারে। গড়াইছে এরকম একটা সময় গড়ানোর সমূহ সম্ভাবনা আছে। আমি এই একই ম্যাচটা নিয়ে একটু সিএম ভাইয়ের কাছে ছোট্ট করে জানতে চাই যে আপনি এই ম্যাচটা নিয়ে কি হীরা ভাই যেটা বললো, আমি হীরা ভাইয়ের সাথে একদম একমত যে এই যে আপনার এই ম্যাচটা আসলে খুব হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে। আর এই যে ব্যাটেলটা হবে হচ্ছে ফ্রান্সের, ভাই যেটা বললেন যে ফ্রান্সের অ্যাটাক নিঃসন্দেহে এখন বিশ্বের সেরা। হ্যাঁ, সেখানে ডিজায়ারি ডুয়ে আছে তাদের মিডফিল্ডে, আবার অপরদিকে যে স্পেনের মিডফিল্ড এখন আবার বিশ্বের সেরা। তো এখন মিডফিল্ডের সাথে ফ্রান্সের অ্যাটাকের একটা ভালো একটা লড়াই হবে আমার মনে হচ্ছে। আবার ডিফেন্সে কিন্তু দুইটা দলই প্রায় সমান সমান। ডিফেন্সে যেমন তবে স্পেনের ডিফেন্স একটু ভালো করছে বেশি, ফ্রান্সের ডিফেন্সও এতটা খারাপ না, যেমন জুস কোন। তবে ফ্রান্সের ডিফেন্সের একটা প্রবলেম হলো যে জুস কোন্ডে বা আপনার থার্নান্দেজ, তাদের একটা প্রবণতা হলো যারা মাঝে মধ্যে ভুল করে বেশে। তো এইটা একটা পার্থক্য গড়ে দিতে পারে, এইটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে ভাই যেটা বললেন যে ফ্রান্স যেমন আর্জেন্টিনার মতো, ফ্রান্সেরও কিন্তু এইবারের বিশ্বকাপের পথটা ছিল একদমই সহজ, একদমই মনে হচ্ছে বাটার। হ্যাঁ, তারা একদম খুব সোজা সাপটা পথ ধরে তারা এসেছে এবং তাদের ওই রকম পরীক্ষা দিতে হয়নি। অপরদিকে আপনি দেখেন স্পেনকে কিন্তু পর্তুগালের বিপক্ষে একটা বড় প্রথম থেকে শুরু করে পরীক্ষা দিতে হয়েছে, তারপরে আবার বেলজিয়ামের সাথে পরীক্ষা দিতে হলো। এখন বড় দলগুলোর সাথে যখন একটা দল খেলে, তখন কিন্তু তারা কিন্তু নিজেদের দুর্বলতার জায়গাগুলো দেখতে পারে। এখন স্পেন কিন্তু তারা জানে যে পর্তুগালের সাথে যখন যারা খেলছে, পর্তুগাল এবং যে বেলজিয়ামের খেলাটা দুই দল কিন্তু দুই ধরনের খেলা খেলে, এবং দুই ধরনের খেলার সঙ্গেই স্পেন কিন্তু মানিয়ে আসছে। তবে এখানে না, এবং তারা কিন্তু তাদের দুর্বলতা সম্পর্কে জানে। একটা ছোট্ট বিষয় থাকে এইটাতে, যেমন এই ধরনের খেলা খেললে যেটা হয় যে মানে নিজের অভিজ্ঞতা যেমন ঝালাই করে নেওয়া যায়, আবার কিন্তু এই বড় একদম প্রথম থেকেই খুব মানে স্ট্রং টিমের সাথে পরিশ্রম করে খেলে আস্তে আস্তে লাস্টের দিকে কিন্তু এসে হচ্ছে পাওয়ার লসেরও একটা বিষয় থাকে, সেটাও একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। এটা কিন্তু আবার উল্টা করছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, এই সিএম ভাই আমাকে বলছিল যে স্পেন এবার দেখছেন যে পুরো টুর্নামেন্টে যখন যা দরকার এবং পাওয়ার কিভাবে এনার্জি রাখতে হয় একটা পর্যায়ে এসে থেমে গেছে। সে যদি পারলে কিন্তু গোল দিতে পারতো, ওই চেষ্টা না করলে সে তার শক্তি সঞ্চয় করছে পরের ম্যাচের জন্য বারবারই। এটা পর্তুগালের সাথে করেছে, পুরা ম্যাচটা তারা শক্তি রেখে রেখে যে যাই আমরা এই পর্যন্ত 90 মিনিটে না পারলে আমরা অতিরিক্ত সময় গিয়ে গোল দিব, 90 মিনিটে গোল দিয়ে দিল। আবার বেলজিয়ামের সাথেও যখন একই ধরে, হ্যাঁ সে কিন্তু পারে অ্যাটাকে যেতে পারে, কিন্তু নিজেদের মধ্যে খেলছে, বেলজিয়ামকে বল দিচ্ছে না, বেলজিয়াম দৌড়াচ্ছে, তো আবার একটা গোল দিয়ে আবার থেমে গেছে। মানে যখনই দরকার ফাস্ট খেলার, তারা করে কি স্পেন দেখবেন বারবার প্রতিটা ম্যাচে, এই লাস্ট দুইটা ম্যাচে দেখলাম 10 মিনিটের জন্য প্রচণ্ড স্পিড দেয়, প্রচণ্ড গতি দিয়ে খেলার একটা রেজাল্ট বের করে আবার ইয়ে করে। এবং তাদের খেলার কারণে, স্পেনের এই খেলার কারণে, তারা স্পেন জানে বড় দলকে কিভাবে নিজেদের শামুকের মধ্যে প্যাকেট করে রাখতে হয়। এটা কিন্তু পর্তুগালের মতন তারকা সমৃদ্ধ দলকেও করেছে, এবং সুপার গতিসম্পন্ন একটা দল বেলজিয়াম, তাকেও কিন্তু তাদের মতন করে আবার তাদেরকে প্যাকেট করে রেখেছে। আবার এইখানে ভাই একটা কার্লো আনচেলত্তির একটা কথা বলতে চাই। কার্লো আনচেলত্তি যেমন বলেছেন, ব্রাজিলের কোচ, তিনি কিন্তু মাস্টার মাইন্ড। তো তিনি বলেছেন যে বিশ্বকাপ সবসময় এরকম দল জিতে তারা যারা ডিফেন্সে ভালো, যারা গোল খায় না, যারা গোল বেশি দেয় তারা, যারা গোল কম খায় স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যতটা কঠিন, ঠিক তেমনি গোল খাওয়ার চেয়ে কিন্তু গোল খাচ্ছে না, গোল খাওয়ার চেয়ে গোল ঠেকিয়ে রাখাটা ততটাই কঠিন। আমি একটু পরবর্তী ম্যাচটাতে চলে যাই, হীরা ভাইয়ের কাছে আসি যে আমার আসলে বিরক্ত আর্জেন্টিনা ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা কি হবে আসলে। আমি একটু বলি, হ্যাঁ আমি রাগ থেকে বলছি না, ক্ষোভ থেকে বলছি না, আমি খেলার অবজারভেশন থেকে বলছি যে আর্জেন্টিনা ইংল্যান্ডের কাছে, মানে ইংল্যান্ডের যে সক্ষমতা আছে, তারা আর্জেন্টিনাকে প্যাকেট করে ফেলার মতো সক্ষমতা রাখে। এখন এটা কি আদৌ হবে কিনা? না, এটা যদি বলেন আপনি এই শক্তিমত্তা যদি চিন্তা করেন, তাহলে আবারও কিন্তু এই ম্যাচটা কিন্তু 50-50। হ্যাঁ, তো এখানে যেটা হয়েছে যে আর্জেন্টিনার সুবিধাটা আমি বলি যে আর্জেন্টিনার যে গতিসম্পন্ন যে এই যে অ্যাটাকিং, তাদের আপনি দেখবেন যে আর্জেন্টিনা যখন
মেসি যখন খেলে, এবং মেসির সঙ্গে কিন্তু এখন হুলিয়ান আলভারেজ কিন্তু দুর্দান্ত, লাউতারো হ্যাঁ, মার্টিনেজ, অনেক ফিরে বেটার আসেন, পারফরম্যান্স। comeback করেছেন একটা হুলিয়ান goal আলভারেজ দিয়ে। কিন্তু এখন কিন্তু আবার ফর্মে চলে আসছে, লাউতারো মার্টিনেজ খেলছে এখানে, সেও কালকে গোল দিয়েছে, এবং যেই গোলটা দিয়েছে আমি এটা চোখে দেখার মতন একটা গোল, মানে এইভাবে করে বলটাকে সুইং করে বলটা বাইরে দিয়ে এসে ভিতরে ঢুকে কিচ্ছু করার ছিল না এখানে গোলরক্ষকের। তো সুইজারল্যান্ডের তো এই ধরনের প্লেয়ার যখন এটা যে কোনো সময় মেসি ছাড়াও যে আর্জেন্টিনা পারে সেটাও কিন্তু কালকে প্রমাণ হলো, এবং তাদের গোলটা আর্জেন্টিনার সাথে আর্জেন্টিনা কিভাবে সাপোর্ট নিয়ে আসছে বা এটা কোনো সন্দেহ না যে ফিফা তাদেরকে হেল্প করছে। হ্যাঁ, আমরা প্রথম দিকে কিন্তু মনে করছিলাম যে মেসির কাঁধে ভর দিয়ে আসলে হ্যাঁ, আর্জেন্টিনা, সেটা কিন্তু কিন্তু সেটা কালকে কালকে তারা মনে হচ্ছে মিথ্যা প্রমাণ। কালকে তারা লাউতারো সেটা- মার্টিনেজ এবং এই যে হুলিয়ান আলভারেজ কিন্তু মার্টিনেজ যে গোলটা করলো, এটা হচ্ছে যে এই ধরনের গোল যদি তারা করতে পারে, এটা মেসি যদি করতো আমি কিন্তু তারপরে বলতাম যে মেসি করছে, মেসি অফ রাখলে, লাউতারো মার্টিনেজ গোল দিল, মানে এখন মেসি তার মানে রিটায়ারমেন্টে চলে গেল, আর্জেন্টিনা কালকে আসলে যদি এরপরে যে মেসি নাও খেলে তারপরেও কিন্তু আর্জেন্টিনার চান্স আছে যে ফাইনালে যাওয়ার। তো এইটা হচ্ছে ব্যাপার যে এখানে একটা আর্জেন্টিনা বিরাট একটা শক্তি কালকে আমি দেখলাম, এবং টোটাল যখন তারা অপোনেন্ট, কিন্তু আর্জেন্টিনার আমি একটা জিনিস আমার কাছে একটু খটকা লাগলো, আমি জানি না আপনারাও এটা দেখবেন, দর্শকরা এটা মিলিয়ে নিতে পারেন, যে আর্জেন্টিনা যখনই কোনো প্রেসারে পড়ে তারা কিন্তু একদম গুটিসুটি হয়ে মারে, হ্যাঁ একদম, তখন আর কিন্তু তাদের সেই খেলাটা, তাদের ওই ধারটা কমে যায়। অ্যাটাকিং ওইসব দেখা যায় না, কিন্তু যেটা আমরা ফ্রান্সের মধ্যে বা ইংল্যান্ডে বা স্পেনের মধ্যে এটা দেখি না, তারা প্রেসারে পড়লো একই ধরনের খেলা খেলে। খেলা খেলে। আর্জেন্টিনা কিন্তু হতাশ হয়ে সব নিচে নেবে এবং তারপর গেলে বল ঠেকাবে, ডিফেন্সিভ খেলা খেলবে, অতিরিক্ত সময় এবং নিয়ে ওই যাবে। সময় তারপরে হচ্ছে যে তারপর আবার গোলও খেয়ে যায়, এটা ঠেকায় রাখতেও পারে না। তো এই জিনিসটা আর্জেন্টিনার প্রবলেমটা কালকে আমার মনে হলো, এবং বেঁচে গেছে এখানে সুইজারল্যান্ড ছিল। এখন যদি আমি বলি এই জায়গাটায় সুইজারল্যান্ডের এই জায়গাটায় খেলবে হচ্ছে সেমিফাইনালে ইংল্যান্ড যদি খেলে, ইংল্যান্ডের কিন্তু এই আর্জেন্টিনার যে অ্যাটাকিং, এইটা প্রেশার কাটানোর মতো কিন্তু তাদের ডেক্ল্যান রাইস আছে, জন স্টোন আছে, এখানে কিন্তু ওই দুর্বল কেউ নাই। না, মানে ডেক্ল্যান রাইস- ইংল্যান্ডের কাছে তো সবগুলোই দানব। এই ইংল্যান্ডের সব দানব আছে ডেক্ল্যান ওদের রাইস কাছে। যখন খেলবে, হ্যাঁ এই স্টোন যখন খেলবেন, স্টোন হচ্ছে আপনি জানেন যে খুবই স্টোন মানে স্টোনই ওখানে ডিফেন্সে ইংল্যান্ডে, ওটাই বললাম যে এবং ওদের সবটা কাছে তো প্রাচীর সবই দানব। দাঁড়ায় থাকবে, হ্যাঁ ডেক্ল্যান রাইস, তারপরে আপনার বুকাও সাকা তাকে বেঞ্চে রেখেছিল গত ম্যাচে, সে কিন্তু পূর্ণ উদ্যমে কিন্তু রাইট ব্যাকে খেলবে আর্জেন্টিনার সঙ্গে, এবং যথারীতি জুড বেলিংহাম, এবং যদি আপনি বলেন যে হ্যারি কেইন, তারা যদি তাদের অ্যাটাকিংটা খেলে, এই হ্যারি কেইন এবং জুড বেলিংহাম, আমি আলভারেজের কথা বললাম, হ্যাঁ নিঃসন্দেহে আলভারেজের জন্য এটা মার্টিনেজ খেলবে, তো এটা যদি তারা ওইভাবে করে তাদের অ্যাটাকিংটা মেসির সঙ্গে করে, তাহলে আপনি বলবেন যে জুড বেলিংহাম যদি হ্যারি কেনের সাথে একত্রে হয়ে যদি অ্যাটাক করে আর্জেন্টিনার এই নরবরে ডিফেন্সের সামনে, এটা আসলে খুব তাইলে কঠিন হয়ে কিন্তু যাবে আসলে। আর্জেন্টিনা কিন্তু একাধিক গোল খাবে, এবং সেমিফাইনালে একাধিক গোল খেয়ে এটা কিন্তু মিশর না যে আপনি 2 গোল খেয়ে আবার 2 গোল দিয়ে দেবেন 10 মিনিটে। Yes. এইটা কিন্তু আবার ওখানে কিন্তু ওই স্টোনের সামনে আপনার যেতে হবে, আবার ডেক্লান রাইসের সামনে যেতে হবে আপনাকে গোল করতে হলে, হ্যাঁ এই আমি কি জিনিসটা তাইলে আবার একটু মনে মনে খুশি হইতে পারি যে আর্জেন্টিনা বিদায় নিচ্ছে? না, এটা আর্জেন্টিনা আসলে এখানে বলা যাচ্ছে না এইবার এখন। আমি বলবো যে এতদিন আমার কাছেও মনে হয় না যে আমি একবারও বলি নাই, হ্যাঁ আমি কিন্তু স্পেনের সঙ্গে খেলার দিন আপনাকে বলেছি এখানে বসে যে আজকে আমরা হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোকে আজকে বিদায় দেবো, হ্যাঁ তো বলে কয়ে আমরা কিন্তু আসছি এবং বিদায় দিয়েছি সেদিনকে। তো আমার কাছে এতদিন একবার আমি বলি না যে মেসিকে আমরা বিদায় দেবো, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে ইংল্যান্ড ম্যাচে এরকম হতে মেসিকে আমরা হয়তো শেষ দেখা দেখতে পারি। ভাল লাগছে। এটা আসলে এই ইংল্যান্ড আর্জেন্টিনার ম্যাচটা তো একটা ঐতিহাসিক ব্যাটেল। না, এটা কিন্তু আমি পরিসংখ্যানগত দিক থেকে বললাম, কোনো দলের সাপোর্ট না, 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 পরিসংখ্যানের অবশ্যই দিক না। থেকেই বললাম যে দুই অবশ্যই দলের আমরা তো সবসময় দুই বলি দল যে যেমন আমরা খেলছে, সমর্থন ব্যক্তিগত জায়গায়, হ্যাঁ। কিন্তু কিন্তু না, এটা আমরা যতটুকু হ্যাঁ খবরটা বুঝি, ইংল্যান্ডের যে সেটা অনুযায়ী। ডিফেন্স সেটাই মিডফিল্ড এবং বলছিলাম অ্যাটাক, যে ইংল্যান্ডের এবং যে তাদের যে ডিফেন্স অবস্থা। অ্যাটাক, এবং হচ্ছে ইংল্যান্ডের আরেকটা জিনিস চিন্তা করতে ও হবে আরেকটা আমি বলি আপনাকে, যে শক্তিমত্তা, মানে শক্তিমত্তা, শারীরিক শক্তিমত্তা। আমি আরেকটা জিনিস বলি যেটা আমি স্পেনের ক্ষেত্রে বললাম যে স্পেন কিছুটা অ্যাডভান্টেজ পাবে যে বড় দলগুলোর সাথে খেলে আসার কারণে তারা ট্যাকটিক্সগুলো জেনেছে, যেটা ফ্রান্স এখনো পায় না, স্পেন পেয়ে ওই অভিজ্ঞতা দিয়ে খেলবে। একই ঘটনা আর্জেন্টিনা এবং এই ইংল্যান্ডের ক্ষেত্রে। স্পেনের মতন কিন্তু ইংল্যান্ড কিন্তু বড় বড় দলের সাথে খেলে আসছে। হ্যাঁ, এই টুর্নামেন্টে সে কিন্তু ব্রাজিলকে হারানো, এই নরওয়ের সাথে কিন্তু একটা পরীক্ষা দিয়ে কিন্তু নরওয়েকে মোটামুটি কালকে এক ধরনের বলবো যে এই করে দিচ্ছে, হ্যাঁ এবার খেলতেই দেয় না, নাস্তানাবুদি করছে। এবং এর আগের ম্যাচটাই কিন্তু এই টুর্নামেন্টের সবচেয়ে আমি বলবো যে শক্তিশালী একটা দল
যে নিজেদের মাঠের কাছে মেক্সিকো তাদেরকে কিন্তু হারিয়ে আসছে। হ্যাঁ, মেক্সিকো একদম মানে ঘরের মাঠে হ্যাঁ, গোলা ঝুলাই দিছে এই একদম। এই হ্যারি কেন, এই যে আপনার জুড বেলিংহামরা কিন্তু 3টা গোল দিয়ে আসছে হ্যাঁ মেক্সিকোকে। তো আমি বলবো যে ইংল্যান্ড কিন্তু এগুলা খেলে কিন্তু সেমিফাইনাল আসছে। সেই ক্ষেত্রে আর্জেন্টিনা কিন্তু কাদের সাথে খেললো? কেপ ভার্দে, মিশর। তাও আবার হ্যাঁ, প্রত্যেকটা এবং দলের সাথে প্রত্যেকটাতেই আমরা দেখলাম যে এই দলগুলোর সাথে হ্যাঁ, খেলতে গিয়েও ওটা আমি আসছি। আর্জেন্টিনাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। এবং স্ট্রাগল যদি আপনি একদিন করেন, আমি মেনে নেবো যে ওই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হইতে পারে এটা যে কি এনার্জি কেপ লস সাথে হয়েছিল। আমরা বুঝে যাবো যে কেপ প্রত্যেকটা ভার্দে ম্যাচে ভালো আমার খেলেছিল। মানে প্রত্যেকটা হ্যাঁ। ম্যাচ আমার অতিরিক্ত সময় যাচ্ছে, প্রত্যেকটা ম্যাচ আমার স্ট্রাগল করতে হচ্ছে। আমি প্রতিটা ম্যাচে গোল খাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। তো এই কেপ ভার্দে এসে 2টা গোল দিয়ে দিল। তো আমি ধরলাম যে ওই দিন আমার কাছে কেন যেন আমি মনে মনে ভাবছিলাম যে কেপ ভার্দের সাথে অ্যাক্সিডেন্টলি হয়তো এরকম খেলছে। আমি তারপরে বলছিলাম যে মিশর তো তার থেকে ভালো, তাই সেদিন ওই মিশরের সাথে সেই একই ঘটনা, মিশর আগেই 2টা গোল খেয়ে গেল। তারপরে দেখেন সুইজারল্যান্ডের সাথে এসে একটা গোল দিয়ে সেটা স্যার রাখতে পারলাম, সেটা গোল ক্লিন শিট রাখতে পারলাম, গোল খেয়ে গেল। তো এই যে সুইজারল্যান্ড পর্যন্ত, মিশর, সুইজারল্যান্ড এবং কেপ ভার্দে এক একজনের ফিফা র্যাঙ্কিং কত জানেন? এক একজনের হচ্ছে 82, একজনের 36, এবং সুইজারল্যান্ড সবচেয়ে ভালো, তারও 20-এর নিচে। এই দলগুলোর সাথে সে খেলে আসছে। এখন এসে তারা খেলছে 4 নম্বর ফিফা র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের সাথে। এইটা কিন্তু দুই দলের ক্ষেত্রে হঠাৎ দেখায়। এই যে এতদিন ইংল্যান্ড বড় দলগুলোর খেলে এসে যে ঝালাই করে নিজেকে নিয়ে এসে আজকে খেলবে ধরেন আর্জেন্টিনার সাথে, আর্জেন্টিনা কিন্তু ছোট দলগুলোর সাথে খেলে এবং এই হতাশাজনক পারফরমেন্স করে খেলে এসে আই ডোন্ট নো যে আসলে তারা কতটা সার্ভাইভ করতে পারবে এখানে। সেমিফাইনালের রেজাল্টই আসলে বলে দিবে যে আর্জেন্টিনার সাথে কি ফিফা খেলছে নাকি ফিফা খেলছে না। আমি একটু সিএম ভাইয়ের কাছে আসতে চাই, এই ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচটা যদি একটু ছোট্ট করে বলেন যে আপনি কিভাবে দেখছেন। আগেই বলে দিই, আপনি কিন্তু ব্রাজিল সমর্থক, আমি ব্রাজিল সমর্থক, এখানে ওই সমর্থনের বিষয়টা কিন্তু আনা যাবে না ভাই। না, সমর্থন হলেও এখানে একটা জিনিস আপনার একটু মাথায় রাখতে হবে, আর্জেন্টিনাকে আসলে এই খাতা থেকে বাদ দেওয়া যাবে না। কারণ হচ্ছে কি, এই যে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের যে ম্যাচটা, এটা কিন্তু খুব ঐতিহাসিক একটা ম্যাচ। অনেক আগে এই যে ম্যারাডোনার যে হ্যান্ড অফ গড, হাত দিয়ে যে গোল দেওয়া, ওইটাও কিন্তু এই ইংল্যান্ডের বিপক্ষে। ফকল্যান্ড যুদ্ধ, সেই ফকল্যান্ড আইল্যান্ডের যুদ্ধ থেকে তাদের একটা খুব বৈরী ইতিহাস। কারণ আর্জেন্টিনা কি জাতিগতভাবে ধরেন ফুটবলটা খুব ভালোবাসে, ওরা ফুটবলটা খুব তাদের আরাধ্য। তা এখন কিন্তু এই যে ইংল্যান্ডের সাথে খেলা, কেউই কোনো আর্জেন্টিনবাসী চাবে না যে আর্জেন্টিনা হারুক। এই আর্জেন্টিনা তাদের জীবনের সবচেয়ে সেরা মানে খেলার চেষ্টা করবে, এটা আমার মনে হচ্ছে। কারণ কি, এই মেসির বিদায় কোনো আর্জেন্টাইন চাবে না যে ইংল্যান্ডের সাথে হেরে হোক। তাহলে এটা কিন্তু তার সারা জীবনে এটা ফাইনালে গিয়ে, হ্যাঁ, তার ফাইনালে গিয়ে হারুক, অসুবিধা নেই। তবে এইখানে আরেকটা বিষয় আবার মনে রাখতে হবে, লিওনেল স্কালোনি আজকে বলতেছিলেন যে আমরা আসলে শিরোপা জয় করতে চাই নাই। গত বিশ্বকাপে যেমন বলছিলেন যে আমি শিরোপাই জিততে চাই, এবার কিন্তু কেন জানি তিনি বলতেছেন যে শিরোপা জয় আমার লক্ষ্য না, আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদেরকে হার না মানা একটা মহাকাব্যিক দল হিসেবে সবাই মনে রাখুক। তো সেটা রেফারির সহায়তার সাথে দিয়ে হোক আর যেভাবেই হোক, হার মানবে না তারা। তো এই ম্যাচে আমার মনে হচ্ছে যে তারা হার মানবে না। তো কিন্তু এই ক্ষেত্রে আবার আর্জেন্টিনার ডিফেন্সের যে অবস্থা আপনি দেখেন, যে ভাই যেটা বললো, আমি ভাইয়ের সাথে এটাতে একমত যে ইংল্যান্ড কিন্তু খুব ভালো ভালো মোমেন্টসগুলোই কিন্তু আসলে প্লেয়ারদেরকে ওরা খুবই সুইট। ইংল্যান্ড যেমন দেখেন যে আপনার একটা লাল কার্ড খেলো, আমি যদি 10 জনের দল নিয়ে কিন্তু তারা জিতেছে। শকুনি দৃষ্টি আমরা যে শব্দটা ব্যবহার করি বাংলায়, ইংল্যান্ড কিন্তু শকুনি দৃষ্টি রেখে খেলে। তো ওরা যেমন একটা ম্যাচে লাল কার্ড খেয়েছে, লাল কার্ড খেয়ে 10 জনের দল নিয়ে কিন্তু পরে তারা কিন্তু সেই ম্যাচটাও বের করে আনছে। তো এই ধরনের মোমেন্টসগুলো ইংল্যান্ডের খুব কাজে দিবে। তো আমার মনে হয় যে এই আর্জেন্টিনার ডিফেন্স ইংল্যান্ড ভাঙতেই পারে। আচ্ছা, আমরা প্রায় শেষ পর্যায়ে, তবে যাওয়ার আগে আমরা একটা প্রেডিকশন পার্ট করব বরাবরের মতোই। তবে আজকের প্রেডিকশন পার্টে আমি একটা মজা ঢুকাবো, মজার পরে আসতেছি। আগে একটু বলি, ফ্রান্স ভার্সেস স্পেন। হ্যাঁ, হীরা ভাই দিয়ে শুরু করেন। ফ্রান্স স্পেন, সামগ্রিক বিচার আমার কাছে মনে হচ্ছে যে স্পেন এটা 2-1 গোলে জিতবে। সহমত। সিএম ভাই, ফ্রান্স ভার্সেস স্পেন। আমার কাছে মনে হচ্ছে ফ্রান্স 2-1 গোলে জিতবে। ফ্রান্স 2-1 গোলে জিতবে। হীরা ভাই স্পেন 2-1 গোলে জিতবে। আচ্ছা, আমি স্পেনটাকে আগিয়ে রাখলাম। হীরা ভাইয়ের কাছে আসি, ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। এখানে আমার মনে হয় 3-2 গোলে ইংল্যান্ড জিতবে। সিএম ভাই?
আমার কাছে মনে হয় এই ম্যাচে গোল হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে কেন যেন এই ম্যাচটা ওই যে হার না মানা মানসিকতা, ট্রাইবেকারে যাবে এই ম্যাচটা, ট্রাইবেকারে যাবে এবং আমার মনে হয় ইংল্যান্ডই জিতবে, মেসিকে আমরা এবারে বিদায় দিয়ে দিব মনে হচ্ছে। এরপরে আমি যে প্রেডিকশনটা আসতে চাই সেটা হচ্ছে আগামী 19 তারিখ আপনারা জানেন যে রাত 3টায় থার্ড প্লেসের খেলাটা অনুষ্ঠিত হবে। এখন যদি এখান থেকে আমরা ধরে নিই যে স্পেন ফাইনালে যাচ্ছে এবং ইংল্যান্ড ফাইনালে যাচ্ছে, সেটা আসলে এখনই বলা যায় না। হ্যাঁ, সেটা তবুও যে যাক, আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স যদি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে তাহলে কি আসছে? নির্ঘাত অবশ্যই ফ্রান্স। আবার যদি সেখানে স্পেন হয়, নির্ঘাত স্পেন। হ্যাঁ, এই স্পেন আর ফ্রান্সের মধ্যে যে জিতবে সে ফাইনালে গিয়েও জিতবে, আমাদের মনে হয় জিতবে মানে না, অবশ্যই, আমার অবশ্যই। কাছে এটা আমাদের প্রেডিকশন আর কি, যে জিতবে ফাইনালে যাবে সে ফাইনালে জিতবে, আর যে তৃতীয় স্থান নির্ধারণে খেলবে সে তৃতীয় স্থানে জিতবে। এই দুই দলের মধ্যেই তৃতীয় হবে এবং চ্যাম্পিয়ন হবে। তো ফাইনালটা বলা যায় না, তবে আমার মনে হয় যে হ্যাঁ ভাই যেটা বললো যে স্পেন ফ্রান্সের মধ্যে যে হারবে ও তৃতীয় স্থান নির্ধারিত। আমি ফাইনালের প্রেডিকশনটা সহ দিয়ে দেই, এবার স্পেন কাপ নিচ্ছে। আমারও তো মনে তাহলে হয় তো ভাই আমাদেরকে এটা অনেক ভালো পার্টি দিবে। স্পেন ইংল্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে খেলা হতে পারে। হ্যাঁ, ও ভাই ইংল্যান্ডের কথা বলছেন, ভালো মনে হয়েছে যে ইংল্যান্ড, হ্যাঁ ইংল্যান্ডের কিন্তু এবার না সমূহ সম্ভাবনাও আছে। সম্ভাবনা আছে ইংল্যান্ড এবং দর্শকরা ফাইনালে বলছে গেলে যে আমি বিশ্বকাপ আমি ঘরে আসছে। যেমন আজকে বলতেছি পুরা খেলার বিচারে আমার সাথে কারো হয়তো মিলবে না, আমার কাছে মনে হচ্ছে যে ফ্রান্সকে সবাই এগিয়ে রাখছে, আমি ফ্রান্সের থেকেও ইংল্যান্ডকে বেশি আগাবো। হ্যাঁ, কারণ কি হ্যাঁ। আমি এই টুর্নামেন্টের খেলা দেখে, আমি সবগুলো খেলা দেখে আমার মনে হচ্ছে যে স্পেনের সাথে আমি সরাসরি বলে দিলাম যে স্পেন ফ্রান্সের সাথে জিতবে 2-1 গোলে। যদি ফাইনালে ইংল্যান্ড এবং ফ্রান্স হয় আমি কিন্তু এখানে বলতে পারবো না যে স্পেন জিতবে। ফ্রান্স এবং স্পেন এবং ইংল্যান্ড খেলা হলে যদি হয়? তাহলে ইংল্যান্ড এবং স্পেনের 50-50 চান্স, এবং ইংল্যান্ডও জিতে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ সিএম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ হীরা ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক, বিশ্ব মাতানো বিশ্বকাপের আজকে ছিল এ পর্যন্তই। আপনারা অবশ্যই সেমিফাইনালের ম্যাচ দেখবেন এবং আমরা আগামীকালও এই প্রোগ্রামটা নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ অবশ্যই আপনারা খেলা নিয়ে পর্যালোচনা করবেন এবং আমরা যে প্রেডিকশন করি, যে পোল দিয়ে থাকি, এই পোলে অংশগ্রহণ করবেন। আপনাদের প্রেডিকশন আমাদের প্রেডিকশনের সাথে মিলে কিনা, কিংবা আমাদের এই অনুষ্ঠান নিয়ে বা ফিফা বিশ্বকাপ 2026 ঘিরে আপনাদের কোনো মতামত আছে কিনা, বিভিন্ন বিষয় বিশেষ করে যে বিতর্কগুলো চলছে, এই বিতর্ক নিয়ে আপনাদের কোনো পয়েন্ট অফ ভিউ আছে কিনা সেগুলো জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আবার দেখা হবে আগামী প্রোগ্রামে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিউজ বাংলাদেশের সঙ্গে থাকুন। ধন্যবাদ।